আসসালামু আলাইকুম। রসায়নের পক্ষ থেকে আমি নাদিম মাহমুদ তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। রসায়নের রসকাট সিরিজের নতুন একটা পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে ক্লাসে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে হুন্ডির নীতি। আমাদের এইচএসসি কেমিস্ট্রি ফার্স্ট পেপারে গুণগত রসায়নের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। ঠিক আছে, আমরা হুন্ডির নীতিটা আজকে খুবই ভালো করে শিখবো। দেখো যে হুন্ডির নীতিতে কি বলা হয়েছে, যে সমশক্তি সম্পন্ন অরবিটাল ইলেকট্রনগুলো এমন ভাবে অবস্থান করবে যেন তারা সর্বাধিক সংখ্যক অযুগ্ম বা কি বিজোড় অবস্থায় থাকতে পারে। এমন কথা হচ্ছে, প্রথমত আসলে সমশক্তি সম্পন্ন বলতে তুমি কি বুঝো? সমশক্তি সম্পন্ন বলতে কি বোঝায়? আমরা সাধারণত জানি আমাদের চারটা অরবিটাল নিয়ে কাজ করতে হয়। এস অরবিটাল, পি অরবিটাল, ডি অরবিটাল, আরেকটা নাম কি এস এফ অরবিটাল। ঠিক আছে, এস অরবিটাল, পি অরবিটাল, ডি অরবিটাল, আরেকটা নাম কি এফ অরবিটাল। এস মানে শার্প, পি তে প্রিন্সিপাল, ডি তে ডিফিউজ, এফ তে তোমার কি ফান্ডামেন্টাল। এটা আমরা সবাই জানি। এই ক্ষেত্রে স্বাভাবিকভাবে এস অরবিটালে কিন্তু কোনো সাব অরবিটাল নাই। ঠিক আছে, পি এর সাব অরবিটাল কিন্তু তিনটা, পি এক্স, তারপরে কত পি ওয়াই, তারপরে পি জেড। ডি এর সাব অরবিটাল কিন্তু তোমার পাঁচটা, ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, তারপর হচ্ছে ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর একটা হচ্ছে ডি জেড স্কোয়ার। ঠিক আছে, আর এফ অরবিটালের ক্ষেত্রে আমাদের আপাতত এটা প্রয়োজন না, এটা আমাদের আপাতত বাইরে থাকবে। ঠিক আছে, তাইলে এই ক্ষেত্রে তুমি দেখো আমাদের এস অরবিটালে কিন্তু কোনো সাব অরবিটাল নাই, তাহলে এস নিজেই কিন্তু প্রধান, নিজেই সহকারী। ঠিক আছে, পি এর সাব অরবিটাল কয়টা? তিনটা। ডি এর সাব অরবিটাল কয়টা? পাঁচটা। এই ক্ষেত্রে পি এর যে তুমি সাব অরবিটাল পাইছো, ঠিক আছে, এইগুলোর বলা হয় সমশক্তি সম্পন্ন অরবিটাল। এগুলোর কি বলা হয়? সমশক্তি সম্পন্ন অরবিটাল। এখন সমশক্তি সম্পন্ন অরবিটাল বলতে এই সবগুলো অরবিটালের মান কিন্তু সমান। আমরা যখন ইলেকট্রন বিন্যস্ত করব, অর্থাৎ ইলেকট্রন বিন্যাস করে তুমি সবাইরে দিবা, এই ক্ষেত্রে মনে রাখতে হবে সবাইরে সমহারে ইলেকট্রন দিতে হবে। আমি পি ওয়াই অরবিটাল ইলেকট্রন না দিয়ে আমি কি পি জেড অরবিটালে যেতে পারবো না? কোনো সময় যেতে পারবে না। তাহলে এই কারণে বলা হয়েছে সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রনগুলো কি করবে? এমন ভাবে অবস্থান করবে যেন তারা সর্বাধিক সংখ্যক অযুগ্ম বা কি অবস্থায় থাকতে পারে? বিজোড় অবস্থায় থাকতে পারে। আমরা সাধারণত পি এর সাব অরবিটাল কয়টা? তিনটা না? তাহলে তার সর্বোচ্চ অযুগ্ম বা বিজোড় অবস্থা কয়টি? তিনটি। ঠিক আছে, তার অযুগ্ম বা সর্বোচ্চ বিজোড় অবস্থা কয়টা? তিনটা। ডি এর সাব অরবিটাল কয়টা? পাঁচটা। তাহলে তার সর্বোচ্চ অযুগ্ম বা বিজোড় অবস্থা কয়টা? পাঁচটা। 2 3 4 5। এটা হচ্ছে ডি এর সর্বোচ্চ অযুগ্ম অবস্থা বা বিজোড় অবস্থা। এটা হচ্ছে পি এর, এটা হচ্ছে পি অরবিটালের সর্বোচ্চ অযুগ্ম বা বিজোড় অবস্থা। আর এটা হচ্ছে ডি অরবিটালের সর্বোচ্চ অযুগ্ম বা কি বিজোড় অবস্থা। মনে রাখবা। ঠিক আছে, পি এর কয়টি? তিনটি, আর ডি এর কয়টি? পাঁচটি। আমরা যখন ইলেকট্রন বিন্যস্ত করব, আমরা জানি ইলেকট্রনের স্পিন, ইলেকট্রনের যে ঘূর্ণন স্পিনটা আছে এটা হচ্ছে তোমার কি বিপরীতমুখী। প্রথম ইলেকট্রনটা হবে তোমার কি ঘড়ি কাঁটার দিকে, দ্বিতীয় ইলেকট্রনটা হবে তোমার কোথায়? ঘড়ি কাঁটার বিপরীত দিকে। আর সবাইকে আগে আমার কয়টা করে ইলেকট্রন দিতে হবে? একটা করে ইলেকট্রন দিতে হবে। যদি আমার কাছে ইলেকট্রন আরো থাকে তাহলে পরবর্তীতে আমি আরো দিব। ঠিক আছে, এই বিষয়টা যাওয়ার পরে আমরা একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করবো। ইলেকট্রন বিন্যাস করার মাধ্যমে আমরা বিষয়টা ভালো করে দেখার চেষ্টা করব। যেমন মনে করো ফসফরাস। ঠিক আছে, তো ফসফরাসের ক্ষেত্রে যদি বিষয়টা দেখো 1:2, 2:2, 2p6, 3:2, তারপরে কত? 3p3। আমরা এবার একটু বক্স পদ্ধতিতে দেখার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে বক্স পদ্ধতিতে দেখার চেষ্টা করো। তাহলে 1s এর ক্ষেত্রে প্রথম ইলেকট্রন আছে কয়টা? আচ্ছা, আমরা প্রথমে বক্স পদ্ধতিটা অঙ্কন করি। 2s, তারপর হচ্ছে 2p, p এর সাব অরবিটাল কয়টা? তোমার তিনটা, px, py, pz। s এর ক্ষেত্রে আসো দুইটা, p এর ক্ষেত্রে তোমার কয়টা? তিনটা। ঠিক আছে, 3px, 3py, 3pz। এটা প্রথমে 1s, তার 1s ইলেকট্রন কয়টা আছে? দুইটা। তার প্রথম ইলেকট্রনটা ঘড়ি কাঁটার দিকে, দ্বিতীয় ইলেকট্রনটা ঘড়ি কাঁটার বিপরীত দিকে। এই ক্ষেত্রে 2s অরবিটালে ইলেকট্রন দুইটা, প্রথম ইলেকট্রনটা ঘড়ি কাঁটার দিকে, দ্বিতীয় ইলেকট্রনটা ঘড়ি কাঁটার বিপরীত দিকে। এই ক্ষেত্রে 2p অরবিটালে, অর্থাৎ p অরবিটালের সাব অরবিটাল কয়টা? তিনটা, px, তারপর হচ্ছে py, তারপরে কত? pz। যেহেতু 2 নম্বরে আছে তাহলে সবগুলোর সাথে অবশ্যই 2 দিয়ে দিবা। ঠিক আছে, 2px, 2py, 2pz। এখানে ইলেকট্রন আছে আবার 6টা। তাহলে প্রথমেই তুমি একটা করে ইলেকট্রন দাও, সবাই আগে একটা করে ইলেকট্রন দিবা। ইলেকট্রনগুলো হবে ঘড়ি কাঁটার দিকে। তাহলে আমার 6টা ইলেকট্রনের মধ্যে 3টা ইলেকট্রন আমি বিন্যস্ত করে দিয়ে বললাম, আমার কাছে আরো বাকি 3টা ইলেকট্রন রয়ে গেছে। তাহলে আমি আবার প্রথম থেকে আসবো 2px, যেহেতু অলরেডি একটা ইলেকট্রন ঘড়ি কাঁটার দিকে আছে, তাহলে দ্বিতীয় যে ইলেকট্রনটা হবে এটা হবে ঘড়ি কাঁটার কোন দিকে? বিপরীত দিকে। ঠিক আছে, এটা হবে ঘড়ি কাঁটার কোন দিকে? বিপরীত দিকে। এটা হবে ঘড়ি কাঁটার কোন দিকে? বিপরীত দিকে। 3s এর মধ্যে আসো, 3s এর মধ্যে ইলেকট্রন আবার দুইটা, প্রথম ইলেকট্রনটা ঘড়ি কাঁটার দিকে, দ্বিতীয় ইলেকট্রনটা ঘড়ি কাঁটার কই? বিপরীত দিকে। 3p তে আসো, তাহলে p এর সাব অরবিটাল যদি আমরা ভাঙাই তাহলে প্রথমে px, তারপরে কত? py, তারপরে কত? pz। যেহেতু 3 নম্বরে আছে তাহলে সামনে অবশ্যই 3 দিয়ে দেওয়া, 3px, 3py, আর একটা কত? 3pz। এই ক্ষেত্রে p তে ইলেকট্রন আছে কয়টা? তোমার তিনটা। তাহলে নিয়ম অনুসারে আমরা আগে একটা করে ইলেকট্রন দিয়ে যাব। প্রথম ইলেকট্রনটা হবে ঘড়ি কাঁটার দিকে, 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা কয় নাম্বার? 3 নাম্বার। দেখো আমার কাছে কিন্তু আর ইলেকট্রন নাই, তাই আমার ইলেকট্রন দেওয়ার কোনো কি নাই? সুযোগ নেই। যেহেতু এরা সমশক্তি সম্পন্ন অরবিটাল, তাই সবাই আগে সমান হারে একটা করে ইলেকট্রন দিয়ে গেলাম। আর প্রথম ইলেকট্রনটা হবে ঘড়ি কাঁটার দিকে। এই ক্ষেত্রে দেখো সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রনগুলো এমন ভাবে অবস্থান করবে যেন তারা সর্বাধিক সংখ্যক। যেহেতু এটা পি অরবিটাল, তাহলে পি এর সর্বোচ্চ অযুগল কয়টা বলছি আমরা? তিনটা। তাহলে এই ক্ষেত্রে দেওয়া আছে তার সর্বোচ্চ অযুগল কয়টা পাওয়া গেছে?
3টা পাওয়া গেছে। তাইলে সে কি হুন্ডি নীতি অনুসরণ করেছে? জি, অবশ্যই সে হুন্ডি নীতি কি করেছে? অনুসরণ করেছে। কারণ পি অরবিটালে সে সর্বাধিক সংখ্যক অযুগ্ম বা বিজোড় অবস্থায় থাকতে পারে। তাহলে পি অরবিটালের ক্ষেত্রে সর্বোচ্চ অযুগ্ম বা বিজোড় ইলেকট্রন কয়টা পাওয়া যাবে? 3টা। তাহলে এই ক্ষেত্রে তুমি দেখো তো ফসফরাসের সর্বশেষ কক্ষপথের সর্বশেষ যে অরবিটাল আছে 3p, এই ক্ষেত্রে ইলেকট্রন আবার কয়টা? 3টা। তাহলে সে কিন্তু পি অরবিটালে সর্বোচ্চ অযুগ্ম অবস্থা লাভ করতে সক্ষম হয়েছে। তাই আমি বলতে পারি ফসফরাস কিন্তু কি করবে? হুন্ডি নীতি অনুসরণ করবে। ঠিক আছে? এই ক্ষেত্রে তুমি যদি সাধারণত ক্রোমিয়ামের ক্ষেত্রে আসো তাহলে আমরা কিন্তু ডি অরবিটাল এটা খুব সহজে প্রমাণ করতে পারবো। ক্রোমিয়ামের যে সঠিক ইলেকট্রন বিন্যাস আমরা তো সাধারণত জানি 1s2 2s2 2p6 3s2 3p6 4s আর হচ্ছে 3d কত। এবার দেখো আমাদের স্বাভাবিক নিয়ম অনুসারে 4s2 আর 3d4 হওয়ার কথা, কিন্তু ডি অরবিটালের স্থিতিশীলতার জন্য সে s অরবিটাল থেকে একটা ইলেকট্রন নিয়ে ডি অরবিটালে তোমার 5টা, s অরবিটালে থাকবে কয়টা? একটা। ঠিক আছে, অর্থাৎ সে অর্ধপূর্ণ অবস্থা স্থিতিশীল অবস্থা লাভ করছে। তাহলে এই ডি অরবিটালে যদি আমরা চিত্রটা অঙ্কন করি একটু ভালো করে খেয়াল করে দেখবা, ডি এর সাধারণত সাব অরবিটাল কয়টা? 5টা, dxy dyz dzx dx2y2 dz। তাহলে dxy dyz dzx dx2y2 আর একটা হচ্ছে কত? dz2। তাহলে আমার ডিতে ইলেকট্রন কয়টা আছে? 5টা। তাহলে সবাই আগে যেতে এরা সবাই সমশক্তি সম্পন্ন অরবিটাল, তাহলে সবাই আগে আমার একটা করে ইলেকট্রন বিন্যস্ত করতে হবে। তাহলে প্রথমে আমি একটা ইলেকট্রন, তারপরে 2টা, তারপরে 3টা, তারপরে 4টা, তারপরে কয়টা? 5টা। আমার কাছে কিন্তু ইলেকট্রন শেষ। যদি থাকতো তাহলে আমি প্রথম থেকে আবার ঘড়ি কাঁটার বিপরীত দিকে ইলেকট্রন প্রবেশ করতে পারতাম। তাহলে এই ক্ষেত্রে ভালো করে খেয়াল করে দেখো তো ক্রোমিয়ামের সর্বশেষ যে তোমার ডি অরবিটাল আছে সে কিন্তু তার সর্বোচ্চ অযুগ্ম অবস্থা লাভ করছে না। এই ক্ষেত্রে তাহলে আমরা কি বলতে পারি? ক্রোমিয়াম কি হুন্ডি নীতি অনুসরণ করতেছে না? জি, অবশ্যই হুন্ডি নীতি অনুসরণ করতেছে। কেন? কারণ ক্রোমিয়ামের সর্বশেষ যে ডি অরবিটালটা আছে, ডি অরবিটাল কিন্তু তার সর্বোচ্চ অযুগ্ম অবস্থা লাভ করেছে। আমাদের ডি এর সর্বোচ্চ অযুগ্ম অবস্থা কয়টি? 5টি। 1 2 3 4 তার কত? 5। তাহলে এই ক্ষেত্রে তুমি ভালো করে খেয়াল করে দাও, ডি অরবিটাল কিন্তু সর্বোচ্চ অযুগ্ম অবস্থা লাভ করেছে। তাহলে আমরা খুব সহজে বলতে পারি ক্রোমিয়াম কিন্তু কি করে? হুন্ডি নীতি অনুসরণ করে। তাহলে আমরা খুব সহজে বুঝতে পারলাম আসলে হুন্ডি নীতির যে প্রয়োগটা আছে এই প্রশ্নটা আমার খ নম্বরের মধ্যে সবচেয়ে বেশি বার এসে থাকে। ঠিক আছে, আমি যে কোনো বোর্ড প্রশ্ন তোমরা যদি একটু বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করো তাহলে দেখবা যে তোমার কি ফসফরাসের ক্ষেত্রে হুন্ডি নীতির প্রয়োগ দেখাও, ক্রোমিয়ামের ক্ষেত্রে হুন্ডি নীতির প্রয়োগ দেখাও। তাহলে এই প্রশ্নগুলো সবসময় আসে। তাহলে আশা করি আজকের ক্লাস দেখার পরে তোমাদের হুন্ডি নীতিতে আর কোনো সমস্যা থাকবে না। তো রসায়নগরের পক্ষ থেকে এরকম মজার মজার ক্লাস প্রতিনিয়ত আসতে থাকবে। তো সবাই রসায়নগরের সাথে যুক্ত থাকবে এবং তোমাদের বন্ধু বান্ধবকে রসায়নগরের সাথে যুক্ত করে দাও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।